উদ্বেগ প্রকাশ করছি, আমার কাম তো আমি করে ফেলাইছি, আমার কাজ আমি করে ফেলছি। এখন এটার জন্য পার্শ্ব প্রতিক্রিয়া হবে, আপনি সাফার করবেন, হরমুজ প্রণালী ধ্বংস হয়ে গেছে, তো তেলের দাম বাড়বে, এই তেলের উজ্জ্বতে অন্যান্য জিনিসের দাম বাড়বে। এখানে আবার আমরা যদি মনে করেন কোনো ব্যর্থতা, এই সমস্ত ঘটনায় কি রাজনৈতিক ব্যক্তি আবার কিন্তু ব্যর্থতা ঢাকতে পারে, যে এই কারণে এইটা হয়েছে, আমরা এটা পারবো না এখন, এই কারণে দ্রব্যমূল্য বেড়ে গেছে, এই কারণে ওইটার মূল্য বেড়ে গেছে। সবসময় আমি একটু পরে আপনাকে যে প্রশ্নটা করব সেটা করার পর আপনি টের পাবেন যে আসলে আমাদের কি, আপনি বলেন। না না, আমি বলছি না যে আপনার আমার পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। মূলত যুদ্ধটা কি নিয়ে? আপনার কাছে অ্যাটমিক অথবা নিউক্লিয়ার উইপন থাকবে, আমার কাছে থাকতে পারবে না। সোজা বাংলা। আমরা আমার ঢাকায় মাস্তান আছে, বাংলাদেশের সেরা মাস্তান আছে, আপনি আমেরিকায় জন্য বিশ্বের সেরা মাস্তান। সুতরাং তারা কি ঘুরে ফিরে সবাই কর্পোরেট, ঘুরে ফিরে সবাই সম্পদ। এখন সম্পদ কিছু পাক বা না পাক, এই যে যুদ্ধের খরচ, সেটা কিন্তু কারা দিবে জানেন? যে পরাজিত হবে, যারা পরাজিত বা যারা আক্রান্ত। ভেনেজুয়েলা দিচ্ছে, ভেনেজুয়েলা দিবে, সৌদি আরব দিবে, সবাই দিবে। তোমার জন্য এটা করছি, তুমি দাও। ফ্রান্স এখনো, হ্যাঁ, আর তোমার বাড়িতে আর তোমার জন্য তোমার বাড়িতে আমার ঘাটিতে হামলা করে চুক্তি, ঠিক আছে? এইটা আমরা রিভিউ করব, ফাইনালি বাতিল করব। না, বাতিল করবো না, হয়তো আমরা হয়তো নেগোশিয়েট করব, আমরা নেগোশিয়েট করব, রিভিউ করব, যা কিছু করি। এটা যে টার্মস এন্ড কন্ডিশনস, এগুলো যদি আমরা চেঞ্জ করার কথাই তো আসবে আলটিমেটলি। এত আমতা না করে চেঞ্জ করার ব্যাপার তো আসবে। আপনি কার সাথে চেঞ্জ করবেন? আমেরিকার সাথে। যদি উনি আমেরিকা মানে আপনি সব পারবেন, না মানলে আপনি কিছুই করতে পারবেন না। কি করবেন আপনি বলেন না? আপনি প্র্যাকটিক্যাল লাইফে আসেন না। আমার সাথে বাংলাদেশের একজন মন্ত্রীর একটা চুক্তি দিয়েছে, বাংলাদেশ একটা মন্ত্রীর সাথে ধরেন আমার একটা চুক্তি দিয়েছে। কি চুক্তি? বা একটা ক্ষমতাধর কোনো ব্যক্তির সাথে একটা চুক্তি দিয়েছে, কি এই প্লটটার দাম এত, আমি বেচুম, ওকে ফাইন। এরপরে দাম 5 কোটি, দিল 1 কোটি, আপনি তো বেচবেন, বাইন হয়ে গেছে, আসলে বুলডোজার চালায় জায়গাটা নিয়ে গেছে, কি বাকি টাকা দিচ্ছি দেবো, আপনি কি করবেন? ভাই আমরা বাস্তবে আছি, খালি কি ইমোশনাল কথা বললে তো লাভ হবে না। আপনি আমেরিকা চুক্তি ভায়োলেট করেন না, মানে বাতিল করে দেন, করে দেওয়ার পর আমেরিকা যদি না মানে, তার কনসিকুয়েন্স কি হবে সেটা পরের চ্যাপ্টার। সুতরাং আপনাকে যদি অসম চুক্তি, আপনি কার সাথে চুক্তি করতেছেন, তো সেইটা মাথায় রাখতে হবে। খালি চুক্তি করলে আপনি কত হাজার হাজার মামলা আছে বাংলাদেশে, সেই মামলায় প্রতিকার কারা পাচ্ছে? দুদক। না, দুদকের পানিশমেন্ট পাইছে বাংলাদেশে সর্বোচ্চ 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা আত্মসাৎ করছে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, অমুক তমুক, ইভেন 4000 টাকার গম মাইরাও দুদকের মামলায় জেল হয়েছে। কিন্তু ইসলামী ব্যাংক যারা লুইটা পুইটে নিয়ে গেছে, কিংবা জনতা ব্যাংক যারা লুইটা পুইটে নিয়ে গেছে, কি করছে তাদেরকে দুদক? আপনি ভাবেন না আমেরিকা বনাম বাংলাদেশ, আর এই দুদকের বনাম একটা রিক্সা পুলার একটা চোর। আপনি বলতে চান যে আইন বিচার সবই ক্ষমতাবানরা বেশি ভোগ করতে পারেন? তারা তো আইনের ঊর্ধ্বে। আপনি ভোগ করা তো দূরের কথা, আইনের ঊর্ধ্বে। মান্না ভাই একটা হত্যা মামলার আসামি হইল, তাকে কোনোদিন পুলিশ জিজ্ঞাসাবাদও করে নাই, তার সাথে একবার দেখাও হয় নাই। ফাইনালি পুলিশ রিপোর্টে ওনার নাম নাই। কেউ একটা ফোন, এটা বাস্তব ঘটনা না, এটা একটা উদাহরণ। আচ্ছা, এটা তো উদাহরণ, এটা উদাহরণ উনি আপনি বলতে পারেন। আমরা এরকম দেখছি। তো আপনি আমেরিকার আপনি বলতে চাইছেন যে ক্ষমতা ধরের সাথে আসলে কিছু বললেও লাভ নাই, কিছু করলেও লাভ নাই, আলাপ আলোচনা করে হাত পা ধরে যদি ছুটতে পারেন ছুটেন। আমি আগে বলছিলাম না যে এইটা তো ধরেন একটা দুঃখবোধ থেকে বলা হচ্ছে, আমি এরকম করেই বুঝি। এটা এক ধরনের বিদ্রুপাত্মক ভাবে বলা, সেভাবে হতে পারে, কিন্তু এতে আবার হয় কি একটা সত্যটা বলা বাকি থাকে। ভিয়েতনাম লড়াই করেছেন আমেরিকার বিরুদ্ধে, জিতেছে তো। লাওস কাম্পুচিয়া লড়াই করেছে না, হ্যাঁ আফগানিস্তানও, এই তো সব প্রতিকারে। মানে এইরকম নয় যে তারা যা ইচ্ছা তাই করে বেড়াতে পারবে। আপনি ইফ ইউ সারেন্ডার, কিছু করতে পারলেন না। কিন্তু আপনি যদি প্রতিবাদটা রাখেন, আপনি যদি যুক্তির সাথে কথা বলতে চান, যেটা বললেন আপনি, যে চুক্তি আমি বাতিল করলাম না, কিন্তু এটা কিন্তু আমি সহনীয় করতে পারি, যা আমার পক্ষে মানা সম্ভব, করতে পারি। পার্লামেন্টে আলোচনা করতে পারে না, বলবে যে আমি ব্যান্ডেড পাওয়ার পরে মনে হচ্ছে যে এটা এরকম করে মানুষ এগ্রি করছে না, আমি এটা তোমাকে রিভিউ করার জন্য বলছি। হতে তো পারে। যদি নাই করেন, তাহলে আমি আবার বলছি, ঘাড়ের উপরে 1 ঠ্যাঙের জায়গায় 2 ঠ্যাং তুলে দেবে, আপনি কিছু করতে পারবেন না। কিন্তু এখন থেকে যদি বলেন, প্রতিবাদটা করেন, তাহলে আপনার যদি জীবন কিছুটা সহনীয় থাকতে পারে। সেটা তো আমি একমত। আমি তো বলছি যে আলাপ আলোচনা আপনি রিভিউ করবেন, সেটা করতেই পারেন। কিন্তু আমি বলছি যে আমরা যে জায়গাটায় আসি, আমরা নিজেরা কি সেটা দেখেন। আমি নিজে যখন ক্লিন না, তখন আমি প্রতিবাদ করবো কেমনে? আমি নিজে যখন ঋণখেলাপি হয়ে পার্লামেন্টের মেম্বার হয়ে যাই, আমি নিজে যখন দ্বৈত নাগরিকত্ব নিয়ে পার্লামেন্টের মেম্বার হয়ে যাই, আমার প্রতিবাদের ভাষা কি? আমি তর্কে আপনি ইফ ইউ আর নট ক্লিন, আমার জায়গাটা হলো এখানে। ট্রান্সপারেন্ট না হলে প্রতিবাদ করা যায় না।
এবং ট্রান্সপারেন্সি ম্যান্ডেটরি। তাহলে কি আমরা বলবো যে খেলাফত মজলিসই সবচেয়ে ট্রান্সপারেন্ট? না, সেটা আমি জানি না। তারা আজকে প্রতিবাদ করেছে বাইতুল মোকাররমের উত্তর গেটে, হ্যাঁ, মহানগর শাখা একটা ছোট্ট প্রতিবাদ করছে, সেটা তো গ্রহণযোগ্য মসজিদের আমাদের সামনে। যদি করে থাকে অবশ্যই গ্রহণযোগ্য, যেটা মান্না ভাই বললেন, করছে ফাইন, কিন্তু আপনার রাষ্ট্রীয় লেভেল থেকে তো করতে হবে, সরকারি লেভেল থেকে তো করতে হবে। আমরা সরকারি এবং রাষ্ট্রীয়ভাবে দেখছি যে ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে এবং সেইখানে জামাতে ইসলামের দাওয়াতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, সেটা রিল বেরিয়ে গিয়েছে। এটা একটা অদ্ভুত ব্যাপার যে প্রধানমন্ত্রী কথা পর্যন্ত রিলে চলে যাচ্ছে এবং আমরা দেখে ফেলছি। এইটা তো ঠিক না। আমার কাছে মনে হয়েছে যে ওনারা সাধারণ যে কুশল বিনিময় করেন সেটাকে 1 লাইন 2 লাইন এভাবে দিয়ে দিলে কি আমার মনে হয় যে অনেক সময় ভিন্ন অর্থ হয়। আপনার কি মনে হয়? যে আমি রিলটা দেখি নাই, কেমন লাগছে? উনি বলছিলেন যে অনেক ইফতার আয়োজন করেছেন, শুধু ওই একটা লাইন কেটে নিয়ে সেইটাকে রিল করে দিয়েছে। ইফতারের অনেক প্রশংসা করলেন বা ইফতার নিয়ে উনি মন্তব্য করলেন। তো আমরা একদিকে প্রবল যুদ্ধের ধ্বনি শুনতে পাচ্ছি, আমরা এমন একটা আশঙ্কা করতে পারছি যে যদি তেলের দাম বেড়ে যায় আমাদের রপ্তানি মূল্য এবং আমদানির মূল্য দুটোই বেড়ে যাবে। আমাদের আমদানি ও রপ্তানি যদি প্রণালীগুলি বন্ধ হতে থাকে, যেমন আমাদের এয়ারলাইন্স, আমাদের বিমান ফিরতে পারছে না, বিভিন্ন জায়গাতে বিমানের ক্রুরা আটকে আছেন, অনেক দেশের সঙ্গে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে গেছে যেখানে আমাদের লেবাররা কাজ করেন, আমাদের শ্রমশক্তি আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে। আবার এইদিকে আমাদের এইখানে যারা ব্যালট পেপার নিয়ে ইলেকশনের আগে সেই মধ্যপ্রাচ্যে রীতিমতো একটা উৎসব বইয়ে দিচ্ছিলেন, তারা এখানে ইফতার পার্টি করছেন, তাদের ওইটা নিয়ে কোনো চিন্তা নাই যে আমাদের লোকজন ফিরতে পারছে না। এবং এটার ফ্রম ডে ওয়ান এখানে পার্লামেন্টের 300 আসনের লোক মানে হচ্ছে 18 কোটি লোকের রিপ্রেজেন্ট করে। 300 আসন মানে 18 কোটি লোক রিপ্রেজেন্ট করে। এখানে তাদের একটা ঐক্যমত্যে আসতে হবে। কোনোভাবে আমরা এই চুক্তি আমাদের জন্য ভায়াবল না। এইভাবে যদি 3টে দল একসাথে দাঁড়ায়, দ্যাট ইজ বিরোধী দল সহ পার্লামেন্টে, তার মানে 18 কোটি লোক যদি এই ঐক্যমত তৈরি করতে পারে, প্রতিবাদে যে রেজাল্ট হবে না তা কিন্তু নয়। আমরা মামুনুর রহমান আপনার কাছে আসি। আপনার ছাত্র জীবনে আপনার যে রাজনীতি সেটা পুরোটা সময় প্রতিবাদের মধ্যেই ছিলেন। আপনার পুরো এই রাজনৈতিক জীবনে আপনি প্রতিবাদ সংগ্রাম এর মধ্যেই কাটিয়েছেন, মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। সবসময় যে আপনি বিজয়ী হয়েছেন নির্বাচনে সেটি নয়, কিন্তু আপনি চেষ্টা করেছেন যেটা ঠিক সেই দিকটায় থাকতে, ইতিহাসের সঠিক দিকে অবস্থানটা রাখতে। আপনার কি মনে হয় এই মুহূর্তে আসলে আমাদের কি করার ছিল? এবং আমরা কিন্তু আমাদের ভেতরে কোনো কোনো নড়চড় দেখতে পাচ্ছি না। আমাদের এখানে কিন্তু এখনো অপরাধ বাড়ছে। আমরা দেখছি যে অনেক টুকরো করে লাশ পাওয়া যাচ্ছে। আমরা দেখছি যে চট্টগ্রামে এক ব্যবসায়ীর বাসায় গুলি ছোড়া হচ্ছে, সেরকম রিল এসেছে। আমরা জানি না কোন ব্যবসায়ী, আদৌ সেটা চট্টগ্রামের কিনা সেটা এখন আমরা বুঝতে পারি না। আরেকদিকে বিরাট চ্যালেঞ্জ আমাদের ভুয়া খবরে, ভুয়া জিনিসে আমাদের ফেসবুক, ইউটিউব এমনভাবে ভরে যাচ্ছে আমরা আলাদা করতে পারছি না কোনটা ঠিক এবং কোনটা ভুল। এবং আমরা এরই মধ্যে এটাও দেখতে পাচ্ছি যে প্রতিদিন দেশে কিন্তু আবার ধর্ষণের ঘটনা বাড়তে শুরু করেছে এবং এইটা নিয়ে কথা হচ্ছে। তো এই সবকিছু মিলে আপনি কি দেখেন? আসলে কি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আবার পেছনের দিকে হাঁটতে শুরু করলো? এবং আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে আমাদের এখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন যে রবিবারে, আজকেই বলেছেন যে জুলাই নিহত পুলিশের তদন্তের বিষয়ে এখনো পর্যন্ত তিনি আসলে কোনো বক্তব্য দেন নাই, অথচ তার বক্তব্যের বিপরীতে নাহিদ ইসলাম একটি বিবৃতি ইস্যু করেছেন, বলেছেন যে এটা করা যাবে না। এই সবকিছু মিলে আপনার কি মনে হচ্ছে আমাদের রাজনৈতিক পরিস্থিতি কালকে কোন দিকে যেতে পারে? একসাথে কিন্তু আপনি ক্যানভাসটা অনেক বড় করে দিলেন। আমি পুরো দেশের একটা ছবি তুলে ধরার চেষ্টা আমি বলছি যদিও বড় করেছেন, কিন্তু ক্যানভাসটা এক জায়গায় এনে একটা কথা বলা যায়। আমি কথাটা ওরকম করেই বলার চেষ্টা করবো। আমি মনে করি যে সবচেয়ে বড় কথা হলো কি, আপনি যা বললেন এইটা তো আমাদের জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল আলটিমেটলি। আর আমি এরকমও বিশ্বাস করি যে আপনি যে আন্দোলনই করেন, যে অভ্যুত্থান করেন, সবসময় লক্ষ্যটা থাকে আরো সুন্দর জীবনের জন্য। সেটা সমাজ জীবন, রাষ্ট্রিক জীবন, আমাদের সবার ধারণা ছিল যে উন্নতি হবে, ব্যক্তি পারিবারিক জীবন, সব কিছুতে গুণগত রূপান্তর হবে এবং এটার জন্য একটা সমাজ চেতনা গড়ে তুলতে আসতে হয়। অভ্যুত্থানের সময় এটা হয়েছিল, গ্র্যাজুয়ালি এটা কিন্তু কমতে শুরু করেছিল। আমি বলছি এখন আমার এরকম বোধ হচ্ছে, এটা শুনে অনেকে হয়তো কষ্ট পাবেন, কিন্তু আমার কথা ভুল হলে তো ভুল, আপনাদের কষ্ট পাওয়ার কিছু নেই, কিন্তু ঠিক পরে রেকটিফাই করা উচিত। সেটা হচ্ছে যে এই নির্বাচনের পরে, তারপরে নতুন সরকার গঠিত হওয়ার পরে মানুষের মধ্যে যে একটা নতুন আশার সঞ্চার হয়েছে, এইবার একটা পরিবর্তন হচ্ছে, এটা আমি দেখছিলাম। এটা হওয়া উচিত ছিল। অর্থাৎ এত লড়াই করবার পরে ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার পেলাম। এই সরকার একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ, একটা কল্যাণের বাংলাদেশ, আমি কল্যাণ রাষ্ট্র বলি, সেরকম গড়বে। তাতে আপনি যতগুলো জিনিস চাইছেন সেটা কাভার হতো, কিন্তু এটা হচ্ছে না। দেখেন ওই যে সেদিন বেরো না, রূপগঞ্জের একটা কারখানায় গিয়ে চাঁদা চাওয়া হয়েছিল, তারপরে সেখানে গিয়ে হামলা ভাঙচুর লুটপাট, সে গিয়ে ওসির কাছে মামলা দিতে গেছে, সে বলেছে তারা বিএনপি প্রেসিডেন্টের নাম দেওয়া যাবে না।
উনি তাই নামটা পাচ্ছে, পেপারে পড়েছে নিশ্চয়ই। তো এইটা আমি মনে করি কি প্রায় বাংলাদেশের সমস্ত থানার চেহারা একই রকম, চরিত্র একই রকম হয়েছে। পুলিশের মেজর এমন কোনো চেঞ্জটা হয়নি। এইখানে গণচেতনার বিষয়টা ছিল। এবং এরকম সময় একটা হয় যে গভর্নমেন্ট যদি ভুল করে, এখন পর্যন্ত গভর্নমেন্টের অ্যাটিটিউড নেগেটিভ না, তারা পজিটিভ কথা বলতে চেষ্টা করছে। এই যে আপনি একটা ইফতার পার্টির কথা বললেন, ইফতার পার্টিতে প্রাইম মিনিস্টার গেলেন, এরকম কেউ আগে গেছে কিনা আমার মনে পড়ছে না। আমাকে আমি তো ইফতার পার্টিতে গেছিলাম, ইফতার পার্টির পরে আমাকে কেউ বললো, ভাই এটা তো বাংলাদেশের প্রথম। আমি মনে করতে পারলাম যে কেউ গেছে কিনা। তো ইটস এ গুড সাইন যে উনি গেছেন। যাওয়ার পরে বক্তৃতা কিন্তু দুইজনই করেছেন, যদিও জামাতের যিনি প্রধান তিনি বেশি করেছেন এবং তিনি খুবই কোঅপারেটিভ একটা বক্তৃতা করেছেন। আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে যে এটা ঠিক অপোজিশনের টোন হলো না, একটু বেশি করে কম্প্রোমাইজিং। আর প্রাইম মিনিস্টার আসলে এই টাচ খুবই কম করেছেন, উনি সাধারণভাবে বলেছেন ভালো। তার মানে তারপরেও তারা মিলে কিন্তু বলবার কথা, কমনলি যদি এই অ্যাপ্রোচ করে, আমাদের নিজেদের অপোজিশনের লড়াই আছে, কিন্তু এই বিষয়ে আমরা একসাথে কাজ করব। আপনি স্পেল আউট করেন, আপনি একটা প্রশাসন ঠিক মতো করবেন। যেটা এই যে 24 আন্দোলন যেটা হইল, সেই আন্দোলনে কিন্তু টকশো আলোচনার কিছু ইম্প্যাক্ট যে নাই তা কিন্তু না। আর এটার বার্তা তো শুধু আমার দেশের লোকের কাছে যায় না, এই দেশের প্রায় 200 না 150 না 120টা দেশের হইলো হাইকমিশন আছে বা এমবেসি আছে, তারাও খবর তাহলে তো কথার কিছু মূল্য আছে। কিছু মূল্য আছে বলতে তারা আমলে নিয়ে কোনটুক কাজে লাগাবে কোনটুক লাগাবে না সেটা অন্য হিসাব। কেন বলছি, মান্না ভাই যেমন বললেন যে সংবিধান সংসদ একটা হয়ে গেল, এখন আমাদের একটা সমঝোতা সবসময় থাকা দরকার ইত্যাদি ইত্যাদি। এই যে সমঝোতা থাকা দরকার, এই কথা তো আমার বলার দরকার নাই, আমরা তো সমঝোতা করে ফেলছি অলরেডি। আপনি উনি বলেছেন যে কিছু বিষয় ঐক্য থাকা উচিত, কিছু বিষয় আমি সেই জায়গাটাই আসছি, কিছু বিষয় ঐক্য থাকা উচিত। সেই ঐক্য থাকবে কোন বিষয়টায়, যখন কোনো নতুন একটা বিষয় আসবে। আজকে ইরান ইস্যু বা জাতীয় স্বার্থে বা ইরান ইস্যু আসছে, সেখানে আমাদের একটা ঐক্য থাকতে হবে যে হ্যাঁ আমাদের দেওয়া দরকার, স্টেটমেন্ট দেওয়া দরকার। আবার জাতীয় স্বার্থ হলে আমরা সিদ্ধান্ত নিব। এটা তো আর ইয়ের ভিতরে, গণভোটের ভিতরে ছিল না, এগুলো ছিল টাইম টু টাইম। আমাদের দেশে তো একটা দূতাবাস নির্ভর রাজনীতি আছে, সেটা থাকুক টাইম টু টাইম। আমার কথা হলো টাইম টু টাইম যে বিষয়গুলো আসবে সেই বিষয়গুলো আমরা পার্লামেন্টে একটা জায়গায়, ওটা ঠিক আছে, কারেক্ট। কিন্তু আমি বলছি, আমি আস্থাটা নিব কোথায়? আপনি যখন আমরা একটা গণভোট করে আসলাম, সেই গণভোটের ভিতরে কিন্তু যে পরিবর্তনটার কথা আমরা বলতেছি, তার ভিতরে সংস্কারের কথা আছে। সেই সংস্কার যদি আমরা করি, সেটা বারবার একই কথা বলতে হয়, সেই সংস্কার করলে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, সেই সংস্কার করলে দেশের সাধারণ জনগণের কোনো ক্ষতি হবে না, সেই সংস্কারটা করলে বিশ্বে এটা কোনো প্রভাব পড়বে না, বা ডিপ্লোম্যাটিক রিলেশনে কোনো হ্যাম্পার হবে না, পিওর আমাদের আভ্যন্তরীণ, সেটা আমরা করতে পারতেছি না। দ্বিমত কেন? দ্বিমত হইল যে দল এক্সিকিউট করবে তারা যদি দেখে যে তাদের ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়, তাদের ক্ষমতা কমে যায়, তাদের মেয়াদ কমে যায়, অনিশ্চয়তা হয়, সে কারণে। তা নাহলে আপনি আমাকে বলেন, আপনি অফিসিয়ালি যখন বললেন যে গণভোটে হাতে ভোট দিবেন, তারপরে গণভোটে হাতে ভোট পড়ল, হা জয়যুক্ত হইল, সেই দল আজকে ক্ষমতায় গেল, তারপরে উনি ওত নিলেন না প্রথম দিনেই। সেটা তো নিয়েছেন সাংবিধানিক কিছু মানে বাধ্যবাধকতার কথা তারা বলেছেন, আইনের সীমাবদ্ধতা। আপনি বাধ্যবাধকতা কিন্তু কোথায়? এটা এখানে কোন আইনটা বাধ্যবাধকতা? তার আমরা তো সিদ্ধান্তই নিলাম গণভোট করব, দলমত নির্বিশেষে সবাই, ওইটাই তো এখন আমাদের কাছে আইন। সব দল তো সেই সিদ্ধান্তের মধ্যে ছিল না। কেন? গণভোট যখন হইল, ঐকমত্য কমিশন সবাইকে ডাকে নাই, আবার আবার সবাই একটি পলাতক দলের ভোটারদের কাছে গিয়ে ভোট চেয়েছে। ঠিক আছে, দলটা তো ছিল না। ঠিক আছে, পলাতক দল বাদই দিলাম আমি, কিন্তু আমরা যারা ঐক্যমত্য হইলাম, ঐক্যমত্য হওয়ার পর আমাদের বিভেদ তৈরি হইলো, তখন তো আমরা গণভোটে গেলাম। তো গণভোটে যাওয়ার পর যারা আজকে ক্ষমতায়, সেই দলই বলছে যে হাতে ভোট দিবেন, এবং হা জয়যুক্ত হয়ে গেল, এরপর তার কথা চলে না। এখন যদি আপনি এখান থেকে সরে যান, কি করার আছে? কারণ একজন দায়িত্বশীল মন্ত্রী অলরেডি বলছে, আমরা গণভোটে যদি রাজি না হইতাম, আমরা নির্বাচন পাইতাম না। এই যে কথাটা, এটাই তো মনে হয় যে আমরা প্রতারণার মধ্যে পড়ে গেছি। তো এটা গেল একদিক। পাশাপাশি তো আপনি আরেকটা দিক আসেন, আমরা কতগুলো মেজর সিদ্ধান্ত কিন্তু অলরেডি নিয়ে নিছি। মেজর সিদ্ধান্ত বলতে কোনটা? আপনি যদি ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু পুরো দেশের অর্থনীতির নিয়ন্ত্রক। এক সহজ ভাষায় বলি, অর্থনীতির মানে মুদ্রা ব্যবস্থা বলেন, দেশের অর্থনীতি বলেন, সবকিছু সমস্ত ব্যাংকগুলোকে সে কন্ট্রোল করবে। আপনি মুদ্রা ছাপাইতে হইলে বা বানাইতে হলে সিদ্ধান্ত নিবেন, তার সাথে কোথায় মুদ্রাস্ফীতি হয় কিনা, এগুলো আপনার সব রিজার্ভের সাথে সম্পর্ক, সব কিছু যদি মিলান, সেক্ষেত্রে আপনি দলগতভাবে তাকে পরিবর্তন করতে পারেন। কিন্তু আপনি যাকে দায়িত্বটা দিলেন সে নিজে ঋণ খেলাপি, অথচ গভর্নরের দায়িত্বের ভিতরে কিন্তু ঋণ খেলাপি ছিলেন, উনি খেলাপি। তাকে আপনি বসাই দিচ্ছেন কোন জায়গাটায়? যেখানে টাকার সমস্ত কারবার। তো আপনি
সব দিক থেকে কোয়ালিফাই। নিজে নিজেকে নোটিশ দিবেন ঋণ পরিশোধ করার জন্য? আপনি বলতে পারেন ওই যে আমরা এতক্ষণ যে হিউমার করলাম সেই হিউমারে চলে গেলাম, কারণ আমি মেজর ডিসিশন কেন বললাম, এটা গেল একটা জায়গা। আরেকটা জায়গা আসেন আপনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে মামলাটা হচ্ছে, এই কথাগুলো কেন বলছি, আপনি কিন্তু এখনো অফিসিয়ালি, আপনি মনে করছেন যে এই পরিবর্তনগুলি আরো দেরিতে হলে ভালো হতো? পরিবর্তনগুলো দেরিতে না তো, এটা আপনি তো তড়িঘড়ি কেন? আমি তো 5 বছরের ম্যান্ডেট পাইছি, আমি তো 5 ইয়ার্স ম্যান্ডেট। আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর তাকে বদল করা হয়েছে। হ্যাঁ সেটাই তো বলছি, আমার তড়িঘড়ি কেন? ইউনূস সাহেব যে 9 তারিখে একটা এগ্রিমেন্ট করছে তড়িঘড়ি করে, তা আমি এটার সাথে এটার মিল পাই। আমরাই এত তড়িঘড়ি করতেছি কেন? এখন পর্যন্ত আমার একটা প্রথম অধিবেশন হয় নাই, সেখানে আমরা অফিসিয়ালি কতগুলো জিনিস ফর্মালিটিস কমপ্লিট করতে হবে, সেইগুলো কমপ্লিট হয় নাই, তার সত্ত্বে আমরা এত তড়িঘড়ি করছি কেন? সেই তড়িঘড়িতে হতে পারে এই জায়গাগুলি খুবই গুরুত্বপূর্ণ মনে করছে মানে সরকার। গুরুত্বপূর্ণ মানে এই 12ই মার্চের আগে এগুলো কি শেষ হয়ে যাবে বা উলটপালট কিছু হয়ে যাবে না, কি বিষয়টা কি? আপনি তো কোশ্চেন মার্ক কেন হয়? আপনি এত তড়িঘড়ি করছেন। উনি যদি ঋণ খেলাপি না হইতো, ওনার রিশিডিউল মিডুল এই ইস্যুগুলো না থাকতো, তাহলে একটা ব্যাপার। তাহলেও কি যে কেউ গভর্নর হতে পারে? মানে চাইলে কি আপনাকে কালকে আমরা গভর্নর করতে পারবো? এখন আপনি দিয়ে দিলে কি করবেন? আমি তো আপনি পারেন, কিন্তু আপনাকে তো সেই এই জায়গাগুলোয় তো সেই রকম কোয়ালিফাইড, সেই রকম রিনাউন্ড অর্থনীতিবিদ, রেপুটেশন থাকতে হবে, আপনার গ্রহণযোগ্যতা থাকতে হবে সব। আমি ধরে নিলাম তর্কের খাতিরে ব্যবসায়ী পারবে না, পারবে, ধরে নিলাম, কিন্তু আপনি যখন ঋণ খেলাপি তখন তো আমি আপনার কাছে টাকা আমানত দিতে পারি না। এখন তো আইনত উনি খেলাপি নাই, তবে ঋণটা আছে। ঋণ তো আছে, আমি সেটাই তো বলছি। ঋণ আছে, কিন্তু আইনত উনি খেলাপি না। যিনি ঋণী তার কাছে আমি সমস্ত টাকা তুলে দিলাম, কি বিষয়টা কেমন? আমরা মাহমুদুর রহমান মান্না আপনার কাছে আসি। একটি অভিযোগ উত্থাপিত হয়েছে, আপনার কাছে কি মনে হয় আসলে কি সরকার তড়িঘড়ি করছেন কিছু কিছু গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগের ব্যাপারে? এটা ধরেন কোন কোন দেশে তো আছে, আমেরিকার সহ, যে ইলেকশনের পরে যে নতুন সরকার আসে একদম অনেক কর্মচারী বদলে ফেলে, টোটাল সেট আপ বদলে ফেলে। সেইভাবে যদি বলেন তাহলে এইটা বলতে পারেন এত তাড়াতাড়ি করবার দরকার ছিল, একটু সবাই নিয়ে ভেবে চিন্তে করতে পারতে, সেটা একটা কথা। কিন্তু আমি তাড়াতাড়ি করলাম সেটা দোষের হতে পারে না, করেছি তাড়াতাড়ি দরকার বলে করেছি। আপনি যেটা করেছেন সেটা কি ঠিক করেছেন কিনা সেটা প্রশ্ন। তড়িঘড়িটা এখানে খুব ইম্পর্টেন্ট না। যদি ধরেন উপযুক্ত লোককে দিয়েছেন কি, এইটা সিচুয়েশন ডিমান্ড করতো তাড়াতাড়ি করতে, তাহলে তাড়াতাড়ি করতেন এবং যোগ্য লোক দিয়ে করতেন, তার হয়তো প্রশ্ন হতো না। এই ভদ্রলোক যোগ্য কিনা তা আপনি জানেন না এখনো। কেন জানেন না? উনি ব্যবসায়ী বলে মুদ্রানীতি বুঝতেই পারবেন না এমন তো কথা না, ওটা কস্ট অ্যাকাউন্টেন্সি পড়েছেন। কিন্তু ওনার চাইতে যোগ্য লোক কি ছিল ওটা কি ছিল না, কি যোগ্যতা দেখে করছেন। যেমন ধরো আমার কাছে বলেছে, আমি একদম প্রাথমিক রিয়াকশন এরকম বলেছি দুটো একটা জায়গাতে, ওনার সেরকম কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড নেই, উনি কখনো চাকরি করেছেন বলে আমি জানি না, প্রসিডিউরগুলো জানেন যে সেরকম মনে হয়নি, অভিজ্ঞতা নাই। একটা আছে কি, উনি নির্বাচন পরিচালনা কমিটি বিএনপি তার একজন সদস্য ছিলেন কোন জায়গাতে যেন, বিজেএমইএরও একজন সম্ভবত পরিচালক থাকার ছিলেন। কোনো অসুবিধা নয়। উনি যেহেতু একটা সোয়েটার ফ্যাক্টরি আছে, বড় ব্যবসা হিসেবে উনি খারাপ নন। কিন্তু ওইটা আবার হয় কি জানেন, ব্যবসা যদি থাকে তাহলে গভর্নরের সাথে তো তার একটা ক্ল্যাশ হয়, ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হয়, সেসব দিক থেকে তার প্রতিষ্ঠান যদি নতুন কোনো ঋণ চাইতে যায় তাহলে ব্যাংক কি তাকে রিফিউজ করতে পারবে এখন? কারণ এটা তো গভর্নরের কিভাবে, যেমন উনি যে কথাটা বললেন না, তার যে ধরেন রিশিডিউল করবার পরে আপনি তাকে নিশ্চয়ই ঋণ খেলাপি বলতে পারেন না, কিন্তু তার তো ঋণ আছে এবং ঋণটা টাইমলি তাকে শোধ করতে হবে, উনি টাইমলি করতে পারেননি, তখন ব্যাংক তাকে তাগাদা দিতেও তো ভাববে, যেই ব্যাংক তাগাদা দেবে সেই ব্যাংক তো ভাববে উনি তো আমার নিয়োগকর্তা, উনি আমার উপরে নিয়ন্ত্রণ করতে পারেন, একটু চিন্তা করতে পারেন। উনি কোন টাকা দেবে কেন ঋণ খেলাপিদের, যে টাকা দাও? কোন জায়গায় জানি পড়লাম যে একটা ব্যাংকের এমডি হবার জন্য যে কোয়ালিফিকেশন স্পেল আউট করা আছে, গভর্নরের জন্য তো ওরকম করে স্পেল আউট করা নাই, তো ওইটা উনি স্যাটিসফাই করেন না, বলছে তাই। তো যিনি এমডি অফ আ ব্যাংক স্যাটিসফাই করছেন না, তিনি কিন্তু এমডিকে নিয়োগ করবেন বা নিয়ন্ত্রণ করবেন, তার জন্য কোয়ালিফিকেশন। এইভাবে একটা প্রশ্ন উঠেছে, তারপরেও দেওয়া তো যায় না, উনি আছেন কীভাবে? উনি যদি এখন তারপরে ঠিকমতো করতে পারেন, এই যে আপনার যখন অর্থমন্ত্রী করা হয়েছিল আপনার সাইফুর রহমানকে, তখন কিন্তু খুব প্রশ্ন উঠেছিল উনি একটা চার্টার অ্যাকাউন্ট্যান্ট, উনি অর্থনীতি পারবেন নাকি, খুব প্রশ্ন উঠেছিল। এন্ড অফ দি ডে এরকম মনে হয়েছে যে না, উনি ভালো করেছেন, উনি ভালো করতেই পারবেন সেটা আমি বলছি না, কিন্তু এটা ধাক্কা খেয়েছে। আমি আমার চিন্তাতে এরকম লোক কেন, আর কি একদম কোয়ালিফাইড লোক পাওয়া যেত না? সেই অর্থে কিছু কিছু জিনিস যা করা দরকার ছিল সময়, সেটা করেন নাই। আমি আবার বলছি, ইউনূস সাহেব যখন ক্ষমতা ছিলেন তখন তাকে বলেছিলাম, বাইরে বলেছি, ইউনূস সাহেব যে দুইবার বোধহয় পুলিশ কর্মকর্তাদের নিয়ে বসতেন, তার প্রথম কাজ কী ছিল? পুলিশ যে ট্রমার মধ্যে পড়েছে, সব মেরে লোড করে রেখেছে গাছের মধ্যে,
ভাই এইটা আমরা দেখবো, তোমরা তোমাদের ডিউটি করো। তাদের একটা কনফিডেন্স নিয়ে তাদেরকে কাজে নামানো, সেই ট্রমাই কাটাতে পারেনি, সেই অ্যাপ্রোচটা ছিল না। এখনও আমার অ্যাডমিনিস্ট্রেশন প্রো পিপল নয়, বহু ক্ষেত্রে অ্যান্টাই পিপল রীতিমতো। তাকে আপনি এক জায়গায় আনবেন, তার জন্য যে অ্যাপ্রোচটা দেবেন সেই অ্যাপ্রোচটাই না দিয়ে শুধুমাত্র এখানে ল্যাপটপ দেওয়ার মতো একে বদলে দিচ্ছেন, ওকে করছেন, এইটা দিয়ে কিন্তু কোনো মানে কোয়ালিটিটিভ কোনো চেঞ্জ হওয়ার সুযোগ আছে বলে আমার মনে হচ্ছে। তারপরে তো হয় রাইট রাইট প্রেস করার জন্য আপনি এগুলো করেন, সবগুলো কি রাইট জায়গায় দেওয়া হচ্ছে? সবগুলো তো আমি নিজে ভালো করে বুঝতেই পারছি না, কারণ সবগুলো চিনি না। যেমন ধরেন সিটি কর্পোরেশন, আজকে দেখলাম স্ক্রলে দিচ্ছে কি রমজানের পরেই ইলেকশন হবে। আচ্ছা, রমজানের পরে যদি হবে তাহলে মাত্র 1 মাসের জন্য প্রশাসক দিলেন কেন? না, রমজানের পরে আসলে টাইম লাগে, কারণ ইলেকশনের প্রসেস শুরু করলেও তো একটা নির্দিষ্ট সময় লাগে। আবার প্রধানমন্ত্রী বলেছেন তাকে রমজানের পরে ধরেন যদি একদম সাথে সাথেও তফসিল দেয়, তাহলে 1 মাসের তফসিল দিলেও আবার কোরবানির ঈদ কাছে চলে আসবে। আমার ধারণা যে রমজানের পরে মানে এটা রমজানের পরে আরো 3 মাস বা 6 মাস। না, সে তো আবার ঈদের পরে আন্দোলন করবে বলে কয় ঈদ পার করে দিলে, তার তো কোনো ঠিক নাই। সেরকম তো হইতে পারে। ওইটা যদি হয় তাহলে মানুষের কনফিডেন্স থাকবে না। মানুষ কিন্তু এখন গভর্নমেন্টের কাছে গভর্নমেন্টের কমিটমেন্ট চায়, এদের আস্থায় রাখা যায়, এদের কথায় আমরা ভরসা রাখতে পারি। আর দেখা গেল এই গভর্নমেন্টের ফালতু কথা বলে এই জায়গায় চলে গেলে আর আপনার কোনো উন্নতি হবে না। তো সেই রকম কাজ হচ্ছে কি না, সেরকম করে আপনি প্রশাসনের জায়গাগুলো বদলাচ্ছেন কি না, সব আমি নাও জানতে পারি, আপনি নাও জানতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত জানবো না, সেটা তো শেষ পর্যন্ত জানবো। যদি তখন প্রমাণ হয়ে যায় এটা ঠিক হয়নি, তখন সব দায়িত্ব আপনার নিতে হবে। আজ হোক কাল হোক জবাবদিহি তো করতে হবে আপনাকে। আপনি যদিও হ্যাঁ ঠিক আছে, আপনি 2/3 মেজরিটি পেয়েছেন, আপনি সেই হিসাবে সমস্ত আপনি কোনো আমলা না দিয়ে আপনি যে আপনার দলীয় লোককে অ্যাডমিনিস্ট্রেটর বানাইলেন, তাহলে তো সে 3 মাস পরে দেন আর 6 মাস পরে দেন। আপনি তো ইন অ্যাডভান্স মাঠে তাদেরকে কাজ করার সুযোগ দিলেন, ভোটারদের সাথে আলাপ করে সব কিছু করবে, একটা ফিল্ড তৈরি করার বিষয় দিলেন। আপনি তো ওইভাবে দেন, তাহলে তো 11 দলীয় জোটটিও আপনি বলতে পারতেন দুইটা তাদের মতামত নিয়ে 2জন মেয়রকে আপনি দিতে পারতেন, অথবা আপনি সব অ্যাডমিনিস্ট্রেটর দিতেন, এবং সেই ক্ষেত্রে আপনি এখানেও তড়িঘড়ি করছেন। আমার বক্তব্যটা হলো ওইখানে। সুতরাং আপনি এখানে এইটা করার মানে হচ্ছে এই যে নির্বাচনের মাঠটা নিয়ে আপনি সন্দিহান কিনা। তা না হলে 2/3 মেজরিটি পাওয়ার পর আপনাদের তো শঙ্কিত হওয়ার কোনো জায়গা নাই। যত দ্রুত আপনি নির্বাচন দিতে পারেন সবই তো আপনাদের। আরো একটা প্রশ্ন এসেছে যে এই প্রশাসক যারা, তারা কি আবার নির্বাচন করবেন? সেক্ষেত্রে তারা কি তখন প্রশাসক অবস্থায় নির্বাচন করবেন নাকি পদত্যাগ করবেন? তাহলে আবার প্রশাসক সেটা সেই প্রশ্ন যদি আপনি ধরে নেন, আপনি প্রশাসক থেকে বসেও করতে পারে, কারণ আপনি এখন তো কোনো নিয়মে নাই। আমরা পরিষ্কার এই পর্যন্ত যে আমি আসছি, আমরা নির্বাচনটা করলাম, সেটা আমি কোনো আইনে নাই। আমি বলছি, আগেও বলছি, এখনো বলছি, সেটাও কোনো আইনে নাই। গণভোটের আলোকে যদি সংস্কার করেন তাহলে আপনার আইনে ঢুকতে পারবেন, না ঢুকে চালান আপনি বেআইনিভাবে সব করতে পারবেন, আইনিভাবে সংবিধানে হাত দিতে পারবেন। নির্বাচন তো 2008 সালেও হয়েছিল। হ্যাঁ, 2 বছর পরে নির্বাচন হলো না 2008 সালে? সেটাই বলছে, নির্বাচন কবে হবে না হবে সেটা এটা তো একটা রাষ্ট্র, তো গিনিপিগ না সকাল বিকেল আপনি সিদ্ধান্ত বদল হবে, এটা তো হইতে পারে না। আর আপনারা এই প্রক্রিয়ায় গিয়া আইন বানাবেন আর আমাদেরকে মানতে বলবেন। প্রশাসকদের কি প্রশাসক থেকে নির্বাচন করা ঠিক হবে? করলে আপনি কি করবেন? আপনি যখন দলীয় লোক সব প্রশাসক নিয়োগ দিয়ে দিতে পারতেছেন, আবার বলতেছেন এই শীঘ্রই নির্বাচন দেবেন। কে জানি বললো যে স্থানীয় নির্বাচন কবে, বললেন যথাসময়। এই যথাসময় মানে কি? যথাসময় তো ডেট দেওয়ার পর হয়। কোনো ডেট দেওয়া হয়েছে? আপনি জানেন এই প্রশ্নটাতে করা হয়েছিল যে স্থানীয় নির্বাচন কখন হবে, বলছে যথাসময়ে। এই যে ভেক্টরের কথা, যথাসময় মানে আপনি ডেট দেন তখন সেটা। ইলেকশন কমিশনার মাসুদ সাহেব বলেছেন যে পবিত্র রমজানের পর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা উনি বলেছেন। হ্যাঁ, পবিত্র রমজানের পরে যদি হয় তাহলে আপনি এই মাত্র 25 দিন 30 দিনের জন্য আমার তড়িঘড়ি করে আপনার দলীয় লোক আরেকটু বেশি হবে। রমজানের পর মানে তো কোরবানির ঈদের আগ পর্যন্ত। রমজানের পর তো আরেক রমজানের আগে হইতে পারে, আগ পর্যন্ত না, মাঝখানে একটা ঈদ আছে যে ঈদে রমজানের পর মানে রমজানের পর মানে আরেক রমজানের আগ পর্যন্ত রোহিঙ্গাদের সাথে নামাজ পড়ার কথা ছিল। সুতরাং যাই হোক, আমি মনে করি এগুলা যে এই যে করতেছে, আমরা শুরু থেকে ফ্রম ডে 1 আমরা দেখতেছি যে 2/3 মেজরিটির যে রিয়াকশনটা হয় বা এটার যে অ্যাডভান্টেজ যাদের নেওয়ার, তারা নেওয়া শুরু করছে। আমরা জানি না কোথায় গিয়ে ঠেকবে। জনাব মাহমুদুর রহমান মান্না, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক যে কাল কি হবে জানি না, একটা আশঙ্কা ব্যক্ত করেছেন যে কাল এরকম হতে পারে, ধীরে ধীরে এরকম হতে পারে যে 2/3 সংখ্যাগরিষ্ঠতার যে জোর, সেটা ধীরে ধীরে অনেক বেশি আঁকড়ে ধরতে পারে পুরো ব্যবস্থাকে। আপনাকে দিয়ে শেষ করবো আজকে। আপনার কি মনে হয় আসলে এই 2/3 সংখ্যাগরিষ্ঠতাকে কি যথেষ্ট দায়িত্বশীলতার সাথে আমাদের সরকারি দল ব্যবহার করতে পারবেন? এবং এই যে বিভিন্ন প্রশ্ন কিন্তু এখন উঠছে, রাজ্জাক সাহেব অভিযোগ করলেন যে লেভেল প্লেইং ফিল্ড হবে না যদি প্রশাসকরা একটা দলেরই থাকেন। ওরকম করে তো আসলে বলা যায় না যে 2/3 পেলেই উনি বেশি বিজ্ঞ হয়ে যাবেন, বেশি বুদ্ধিমান হবেন, সব ব্যাপারে তার